স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টার আদর্শলিপি কোচিং সেন্টারে। স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে কলেজের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। তোমরা যারা প্রথম সেমিস্টারে পড়ছো, অর্থাৎ আগামী দিনে প্রথম সেমিস্টারের এক্সাম দিতে চলেছো এবং পলিটিক্যাল সায়েন্স যাদের মেজর সাবজেক্ট, আজকের সাজেশনটা সম্পূর্ণরূপে তোমাদের জন্য আজকে ইম্পর্টেন্ট বেছে বেছে কতগুলো প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো কিনা এই বছরের জন্য ইম্পর্টেন্ট। আর এটা কাদের জন্য থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, যারা বর্ধমান ইউনিভার্সিটিতে পড়ছো, অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো যে কলেজগুলোতে, সেই কলেজগুলোতে এই প্রশ্নগুলো কিন্তু কার্যকারী হবে, অর্থাৎ সেই কলেজের এক্সামগুলোতে এই প্রশ্নগুলো কার্যকারী হবে। ঠিক আছে, এই প্রশ্নগুলোকে বেছে বেছে তৈরি করা হয়েছে। এবছর প্রথম হতে চলেছে সেমিস্টার, তো সকলেই একটু কনফিউশনের মধ্যে রয়েছে যে কীরকম প্রশ্ন আসছে। বিগত বছরের প্রশ্ন নেই, কারণ প্যাটার্ন কিছুটা পরিবর্তন ঘটেছে। তো সেই পরিবর্তিত প্যাটার্নে আজকের প্রশ্নগুলোকে তোমাদের সামনে নিয়ে এসেছি। এই প্রশ্নগুলোকে পড়বে, আশা করছি তোমরা সাজেশানে ভালো কমন পাবে। ঠিক আছে, আর যদি কমন না পাও তা কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো যে কমন আসেনি। তবে আমার যা অভিজ্ঞতা বা আমার যা এক্সপিরিয়েন্স মনে হচ্ছে এই প্রশ্নগুলো কমন আসবে। তোমরা যদি তোমাদের কোনো স্যারের কাছে পড়ে থাকো, তাদের সাথেও কনসাল্ট করতে পারো যে আমাদের দেওয়া এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কিনা। ঠিক আছে, আশা করছি তারা, যাদের কাছে তোমরা পড়ো আমাদের কোচিং সেন্টার ছাড়াও, তারা বলবে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নগুলো কিন্তু এবছর পরীক্ষার জন্য সত্যিই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো বেশি কথা বলবো না, ভিডিওটাকে বড় করবো না, তোমরা স্ক্রিনে নজর রাখো। তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়েছো মেজর হিসাবে, তাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে আমি স্ক্রিনে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করবে, আর তোমরা যদি প্রথম ভিডিওটা দেখে থাকো চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্ক্রিনের কিছু প্রশ্নতে। প্রথম প্রশ্ন তোমরা যেটা দেখছো, এই প্রথম প্রশ্নটা হলো গ্রিক নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য কী কী, অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে আসে প্রাচীন গ্রিক নগরের বৈশিষ্ট্যগুলি নিজের ভাষায় লেখো। তোমাদের বলেছি একটা করেই সাজেশান দেবো, এইটাই হচ্ছে সেই প্রশ্ন, অর্থাৎ প্রথম যে প্রশ্নটি তোমরা পাবে সেটাই একমাত্র প্রশ্ন যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর অপশনাল হিসেবে আর কয়েকটা প্রশ্ন দিয়ে দেবো যেগুলো কিনা পড়ে গেলে তোমরা 100% না পেলেও 99 থেকে 98% কমন পাবেই। ঠিক আছে, তো দেখো পরবর্তী প্রশ্নগুলো দেখো। এই অধ্যায়ের দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এটাকে ঘুরিয়ে আসে গ্রিক রাষ্ট্রচিন্তা উদ্ভবের কারণগুলি ব্যাখ্যা করো। ঠিক আছে, এই প্রথম অধ্যায় থেকে একটু বড় প্রশ্ন একটু বেশি পরিমাণ দিয়েছি, তারপরে অন্যান্য প্রশ্ন অল্প অল্প করে তোমাদেরকে শেয়ার করেছি। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। 3 নম্বরের প্রশ্নটা হলো রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে অ্যারিস্টটলের ধারণাটির সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটাই ঘুরিয়ে আসে নিজের ভাষায় অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের সমালোচনামূলক বিশ্লেষণ করো, অথবা আরেকভাবে ঘুরিয়ে আসে রাষ্ট্র একটি স্বাভাবিক প্রতিষ্ঠান, অ্যারিস্টটল কেন রাষ্ট্র সম্পর্কে এই ধারণা করেছেন। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে, তোমরা এটাও পড়ে রেখো। কিন্তু 1 নম্বরে যে প্রশ্নটা দিয়েছি সেটা অতিমাত্রায় গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। চতুর্থ প্রশ্ন যেটা দেখতে পাচ্ছ, প্লেটোর ন্যায় বিচারের ধারণাটি নিজের ভাষায় ব্যাখ্যা করো, অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে আসে প্লেটো কিভাবে ন্যায়ের ধারণাটি ব্যাখ্যা করেছেন। 5 নম্বর প্রশ্নটা দেখো, গ্রিক রাজনীতিতে সফিস্টদের ভূমিকা আলোচনা করো। এই 5টা প্রথম অধ্যায়ের প্রশ্ন। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 1 নম্বরের প্রশ্নটি, এগুলো তোমরা অপশনাল হিসাবে পড়ে যেতে পারো। ঠিক আছে, তো দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট সেটা তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করছি। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো নিজের ভাষায় লেখো। এই একটা মাত্র প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে যাবে, আশা করছি এটা তোমরা পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নটাকে দেখো, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় চার্চের সাথে রাষ্ট্রের দ্বন্দ্বটি সংক্ষিপ্তভাবে নিজের ভাষায় লেখো। 3 নম্বর যে প্রশ্নটা, দুই নগরী তত্ত্বের প্রবক্তা হিসেবে আগাস্টাইন কতটা সার্থক, নিজের ভাষায় লেখো। এই 3টে প্রশ্ন দিয়েছি। সব থেকে প্রথমের যে প্রশ্নটা রয়েছে সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই দুটো তোমরা অপশনাল হিসেবে পড়ে যাবে। এই যেভাবে দিচ্ছি সেভাবে পড়ে গেলে তোমরা কিন্তু 99 থেকে 98% কমন পেয়ে যাবে, বড় প্রশ্ন। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। তৃতীয় অধ্যায়ে যে প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো
মেকিয়াভেলি কিভাবে রাজনৈতিক ক্ষেত্রটি ধর্মনিরপেক্ষ করার কথা বলেছিলেন, নিজের ভাষায় লেখো। অথবা পরীক্ষায় প্রশ্নটা ঘুরিয়ে আসে, মেকিয়াভেলি কে কেন নবজাগরণের দূত তাকে বলা হয়। এই প্রশ্নটাকে তোমরা যদি পড়ে যাও আশা করছি কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো বাকি প্রশ্ন দেখা যাক। 2 নম্বরের প্রশ্নটা দেখো, ক্ষমতা সম্পর্কে মেকিয়াভেলির ধারণা কী ছিল। এই দুটো মাত্র প্রশ্ন এই প্রথম অধ্যায় থেকে দিয়েছি। প্রথমটা অতি অবশ্যই পড়ে যাবে, তারপরে তোমরা এই প্রশ্নটাকে পড়ে যাবে, আশা করছি কমন পাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। 4র্থ অধ্যায়ের প্রশ্নটা দেখো, হবসের সার্বভৌমকতার ধারণাটি ব্যাখ্যা করো। অথবা হবসের মতে সার্বভৌমকতা কী। এই একটা মাত্র প্রশ্নকে ভালো করে পড়বে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যেটা দেব সেটাকেও পড়বে, কিন্তু এই প্রশ্নটাকে খুব ভালো করে পড়বে। এটা কিন্তু আসার চান্স খুব বেশি 4র্থ অধ্যায় থেকে। পরবর্তী প্রশ্ন, উদারনীতিবাদের জনক হিসাবে জন লকের অবদান ব্যাখ্যা করো। আর 3 নম্বর প্রশ্নটা, রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি সংক্ষেপে লেখো। এই 3টে প্রশ্ন দিলাম। প্রথম প্রশ্নটাকে খুব ভালো করে পড়ে যাবে, বাকি দুটোকে অপশনের হিসাবে ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। 5ম অধ্যায়ের প্রশ্নটা দেখো, হেগেলের রাষ্ট্রতত্ত্বের মূল উপাদানটি ব্যাখ্যা করো। অথবা হেগেল কেন বলেছিলেন ব্যক্তির রাষ্ট্রকে মান্য করা উচিত। এই দুটো প্রশ্নই এক, পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। খুব ভালো করে এই প্রশ্নটা তোমরা পড়ে যাবে। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। তো পরবর্তী প্রশ্নটা দেখো, মর্তভূমিতে ঈশ্বরের পদক্ষেপ। হেগেল এই উক্তিটির সংক্ষিপ্ত বিবরণ দাও। অর্থাৎ হেগেল যে ওই উক্তিটি করেছে, কেন করেছে, সেটার বিবরণ তোমাকে লিখতে বলছে। প্রথম প্রশ্নটা পড়ে যাবে, আর অপশনাল হিসেবে এই প্রশ্নটা কিন্তু পড়ে যাবে। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন দেখি। 6ষ্ঠ অধ্যায়ের প্রশ্নটা তোমরা দেখো, মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ বা দ্বন্দ্বমূলক বস্তুবাদের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই অধ্যায় থেকে এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে যাবে। তোমরা যদি মনে করো এই 6ষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন পড়বে, তাহলে শুধুমাত্র এই প্রশ্নটা পড়ো, আর অন্যান্য প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো চলো আমরা 7ম অধ্যায় আর অন্তিম অধ্যায়ের প্রশ্ন দেখব, যেটা কিনা লাস্ট প্রশ্ন। 7ম আর অন্তিম অধ্যায়ের প্রশ্ন, রাষ্ট্র হলো ব্যক্তি স্বাধীনতার বিপদ। মিল রাষ্ট্রকে কেন ব্যক্তি স্বাধীনতার বিপদ বলেছেন। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, সমালোচনা সহ স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণাটি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীনতা সম্পর্কে মিলের ধারণার দুর্বলতাগুলি কী কী ছিল। এই প্রশ্নটা একটাই প্রশ্ন, পরীক্ষায় একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে, খুব ভালো করে পড়ে যাবে। 7ম অধ্যায় থেকে এই একটা মাত্র প্রশ্ন দিলাম, এই একটা প্রশ্নই পড়ে যাবে আর কমন চলে আসবে তোমাদের। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য আমাদের এই ভিডিওগুলোকে তৈরি করা, যাতে তোমরা পরীক্ষায় খুব অল্পের মধ্যেই ভালো ফল করতে পারো। ঠিক আছে, আজ এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।